নাউনের পজিশন নিয়ে আলোচনা করছিলাম, কথা কি বুঝছো? তারপরে একটা ক্লাসে আমরা অ্যাডভার্বের পজিশন যাচ্ছিলাম, আজকে আমরা ভার্বের পজিশন নিয়ে আলোচনা করব। কি বললাম? তবে তার আগে একটা কথা বলি, ভার্বের পজিশন নিয়ে আলোচনা করতে গেলে এটা অনেক ডিটেলস হবে। মানে রাইট ফর্ম, এক্ষেত্রে তোমার যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ওই যে রাইট ফর্ম ভাব আছে না, রাইট ফর্ম ভাবের নিয়মগুলো তোমাকে অনুসরণ করতে হবে ফিলিং গ্যাপের ক্ষেত্রে। কথা কি বুঝছো? যেমন তোমরা ভিওয়ানের নিয়ম পড়ছো না? এই ভিওয়ানের নিয়ম বলেন তো, ভিওয়ান কোথায় কোথায় ব্যবহার করি? যেমন মডাল অক্সিলারি ভার্বের উপর ভার্বে ভিওয়ান হয়, ডু নট, ডাজ নট, ডিড নট এর পর ভিওয়ান হয়, ইনফিনিটিভ টু এর পরে ভিওয়ান হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভিওয়ান হয়, সাবজেক্ট প্লাস লেট হেল্প মেক এরপরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে তারপরে ভিওয়ান হয়, হয় না? ইট ইজ হাই টাইম তারপর টু প্লাস ভিওয়ান হয়। অ্যাডজেক্টিভের পরে যদি কোনো একটা ভাব থাকে তাহলে এরপরে ভিওয়ান হয়, যেমন আই এম হ্যাপি টু রিসিভ ইউর লেটার, আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। কি কথা কি বুঝছো? তাহলে এই যে আমরা ব্যবহার করলাম ভার্বের ভিওয়ান গুলো, তাই না? ঠিক এরকম আইএনজি আছে না, যে আইএনজি কতগুলো নিয়ম, 11টা নিয়ম দিচ্ছি যে কোথায় কোথায় আইএনজি হয়, তাই না? যদি ওই আইএনজি গুলো বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচে কাজ করে, তবে ওই রাইট ফর্ম ভাবের নিয়মগুলো সহ তোমরা একটু অনুসরণ করতে হবে যে ভার্বের পজিশনটা সঠিকভাবে জানার জন্য। কথা কি বুঝছো? তবে আমরা আজকে পড়বো যে অ্যাকচুয়ালি ভার্ব কোথায় কোথায় বসে। কথা কি বুঝছেন? তাহলে আমরা লেখো লেখো তোমরা লেখো পজিশন, POSITION, পজিশন অফ ভার্ব। ভার্ব ব্যবহার হয় দুই ভাবে। কয় ভাবে? এক ফাইনাইট ভার্ব হিসাবে, দুই নন ফাইনাইট ভার্ব হিসাবে। এক সমাপিকা ক্রিয়া হিসাবে, দুই অসমাপিকা ক্রিয়া হিসাবে। সমাপিকা ক্রিয়া কখন ব্যবহার করি? যখন আমরা টেন্স গঠন করি একটা ভাব দিয়ে। কথা বুঝছো? টেন্স গঠন করি কিংবা হেল্পিং ভার্বের পরে আমরা টেন্স গঠন করি, মডাল দিয়ে গঠন করি, তখন এটাকে সমাপিকা ক্রিয়া হিসেবে ধরবা। আর বাকি যে ক্রিয়াগুলো আছে, কথা কি বুঝছো? যেমন আইএনজি, টু প্লাস ভি1, ভি3, এগুলো অসমাপিকা ক্রিয়া। দেখো, যাই হোক, লেখো যে রুল 1 কি লিখলাম? রুল 1 লেখো যে সবচেয়ে যেটা ভাইরাল, এটা সাবজেক্ট এর পরে। কি বললাম? সাবজেক্ট এর পরে। কি বললাম? সাবজেক্টের পরে গ্যাপ থাকলে নাকি উক্ত গ্যাপ এর স্থলে কি বসে? ভাব বসে। অর্থাৎ সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তবে সাবজেক্টের পরে ভাব বসলো এটা একটু আমাদের ক্লিয়ারলি জানতে গেলে আমাদের কিন্তু একটু কষ্ট আছে। কেমনে সাবজেক্টের পরে ভাব বসে, তাই না? এখন সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কত প্রকার? যেমন আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভাব থাকে, তাই না? সাবজেক্টের পরেই তো ভাব থাকে, কিন্তু এই যে সাবজেক্টের পরে যে ভাবটা থাকে, সাবজেক্ট গুলো কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের শুরুতেই সাবজেক্ট থাকে, ইন্টারগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বের পরে থাকে। কথা কি বোঝেন? হেল্পিং ভার্বটা আগে থাকে, তারপরে সাবজেক্টটা থাকে, তারপরে ভাব থাকে, মূল মেইন ভাবটা। কথা বুঝছো? যেমন এক্সক্লেমেটিভ সেন্টেন্সে হোয়াট হাউ দিয়ে শুরু হলে সাবজেক্টটা ভাব শেষে থাকে। আর যেমন আমরা যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা আবার উজ্জ্ব থেকে লেট হেল্প, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট এরপরে ভাবটা থাকে। এটা আমাদের বুঝতে হবে আর কি। তবে যেহেতু ফিলিং গ্যাপ, বেশিরভাগ সাবজেক্টের পরেই গ্যাপটা থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তো ফিলিং গ্যাপ গুলো দেওয়া হয়। কথা কি বুঝছেন? তো লক্ষ্য করেন, এডুকেশন মানে এডুকেশন, আচ্ছা, ড্যাশ, দা, DARK, ড্রাক। কি বললাম? ড্রাকনেস অফ, ইগনোরেন্স, IGNORANC। ঠিক আছে? এডুকেশন দা ডার্কনেস অফ ইগনোরেন্স। কথা কি বুঝছো? এন্ড আরেকটু বাড়াই দিলাম, লাইট অফ নলেজ, LEDG। ডোন্ট টক, একদম কথা হবে না। কি হবে বলেন তো? চেষ্টা করেন। এডুকেশন ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স এন্ড ড্যাশ আস দ্য লাইট অফ নলেজ। তাহলে কি হবে? এডুকেশন রিমুভ, তাহলে REMOVS, রিমুভ মানে কি করা? দূর করা। তাহলে এডুকেশন রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স মানে কি? শিক্ষা অজ্ঞতার অন্ধকারকে কি করে? দূর করে। এন্ড, এটা কিন্তু এখানে কিন্তু সাবজেক্টের পরে গ্যাপটা আছে, বুঝতে পারেন না মনে হয়। এন্ড মানে এমন একটা জিনিস, এন্ড এর পূর্বে সাবজেক্ট আর পরের সাবজেক্ট যদি হয় একই হয়, তাহলে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা কি করবে না? ইউজ করবে না। এন্ড গিভ,
গিভ আস দ্য লাইট অফ নলেজ, এবং আমাদের জ্ঞানের আলো দেয়। কি কথা কি বুঝেন না নাই? বুঝছো রে? আচ্ছা, এটা কি হবে বলেন? এটা সোজা, সবাই পারবেন। অনেস্টি ড্যাশ, তারপর হচ্ছে বেস্ট পলিসি। কি হবে বলেন? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। কি কথা কি বুঝছো? আচ্ছা, এটা কি হবে? ছোট্ট একটা এক্সাম্পল দিই। এটা তো আমি বললাম মায়ের পেট থেকে শিখে আসছি নাকি? ড্যাশ এ স্টুডেন্ট, কি হবে? আই এম এ স্টুডেন্ট। আমার মেইন কথা হচ্ছে সূত্রটা আমাদের প্রয়োজন হয়েছে কিনা এটা দেখা আগে, সূত্রটার পূর্ণ হয়েছে কিনা ওইটা। সাবজেক্টের উপর গ্যাপ থাকলে কি হবে? ভাববো সহজ কথাটা মনে রাখতে পারবেন তো নাকি? ঠিক আছে, 1 নাম্বার একটা দিলাম পজিশন। ঠিক আছে, এবার 2 নাম্বার লেখেন। আচ্ছা হয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করো তো, এই যে আমরা এই যে বাক্যটা লিখছি না, এই বাক্যটার পজিশন আমাকে বোঝাও তো, কে কোন পার্ট অফ স্পিচ আছে? এডুকেশন নাউনে আছে, তাই না? তাহলে এখানে গ্যাপ থাকলে কি বসতো? নাউন না? তাহলে এই যে সাবজেক্টের উপর কি আছে? ভার্ব। দাঁড়া কি? ডিটারমিনার। আর আমি সেদিন বলেছিলাম ডিটারমিনারের পরে কি বসে বলেন তো? এই নতুন স্টুডেন্ট, ডিটারমিনারের পর নাউন বসে, তাহলে এটা কি? নাউন। তাহলে অফটা কি বলেন? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের উপরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি? নাউন। এন্ডটা কি? কনজাংশন। কনজাংশন, তাই না? আর এটা কি? ভার্ব। আসটা কি? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট মানে নাউন প্রোনাউন। অবজেক্ট মানে কি? তাহলে দাটা কি বলেন? ডিটারমিনার। ঠিক আছে, এখানে ডিটারমিনারের পরে এটা কি? তাহলে একটা মাত্র, তাহলে কি সেটা নাউন, তাই না? তাহলে অফটা কি বলেন? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে একটা মাত্র শব্দ আছে, সেটা কি? নাউন। কি কথা কি বুঝতে পেরেছো? এই যে সহজ, এখনো তো আমরা পুরোগুলো শেষ করি নাই, তার আগেই তো বলে দিতে পারছো এটা এই পার্ট অফ স্পিচ আছে, তাই না? এরকম তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটা এই পার্ট অফ স্পিচ আছে। গ্যাপটা কোথায় আছে আমাদের দেখতে হবে এখন। এবার গ্যাপটা কোথায় আছে এবং অর্থের সাথে সঙ্গতি। এখন ধরে নাও যে তোমাদের এরপরে গ্যাপ আছে। কি আছে? এরপরে গ্যাপ আছে, তার মানে কি? প্রিপজিশনের পরে গ্যাপ আছে, তার মানে একটা নাউন বুঝবে। এখন অর্থের সাথে সঙ্গতি রেখে কোন নাউনটা হবে এটা তোমাকে আনতে হবে। পারো না এ কথা বলা যাবে না, পারি, কিন্তু অর্থের সাথে সঙ্গতি রেখে কোন নাউনটা হবে এটা পারি না, এটা তোমার মিনিং এর সমস্যা। বুঝাইতে পারছি? ধরে নাও এখানে আমি গ্যাপ দিলাম, এখানে আমি গ্যাপ দিলাম, যে এখানে একটা গ্যাপ দিলাম, ডিটারমিনারের পর গ্যাপ দিলাম। ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে, তাই না? এখন তুমি ভালো করে জানো এখানে একটা নাউন বসবে, কারণ অর্থের সাথে সঙ্গতি রেখে কোন নাউনটা বসবে এটা তুমি পারতেছ না, ওটা আলাদা সমস্যা। কিন্তু এখানে একটা নাউন বুঝবে, তুমি এটা জানো, এটা জানলেই এনাফ। কি কথা কি বুঝছো? এবার লেখেন পজিশন 2। লক্ষ্য করেন, এবার লেখেন হেল্পিং ভার্ব। কি বললাম? হেল্পিং ভার্ব এরপর, হেল্পিং ভার্ব এরপর গ্যাপ থাকলে, গ্যাপ থাকলে ভার্ব বসে। কি বসে রে বাবা? ভাব বসে। তবে কোন ভাব বসে? মেইন ভাব, মেইন ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বের পরে হেল্পিং ভার্বগুলো মুখস্থ আছে তো? ওই যে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আছে না? তো এখন হেল্পিং ভার্বের পরে গ্যাপ থাকলে কি বসে? মেইন ভার্ব বসে। এখন এই যে হেল্পিং ভার্বগুলো আছে ভালো করে বুঝেন, কিন্তু হেল্পিং ভার্বগুলো যে আছে, এই হেল্পিং ভার্বগুলো কিন্তু বিভিন্ন ভাবে ভার্বের ফর্ম হয়। যেমন এমিজ আর ওয়াজ এর পরে আইএনজিও হতে পারে, ভিতরিও হতে পারে। এটা তোমার রাইট ফর্ম ভাবে নিয়মগুলো অনুসরণ করতে হবে। ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কি হয় বলেন তো? ভি1 হয়। মডালের পরে কি হয়? ভি1 হয়। হ্যাভ হ্যাজ, হ্যাড এদের পরে কি হয়? ভিতরি হয়। তাহলে এটা তুমি রাইট ফর্ম ভাব থেকে এই সূত্রগুলো সাহায্য নিবা, কিন্তু এগুলোর পরে ভার্ব বসে, এটা হচ্ছে বড় কথা। বুঝাইতে পারছি? তাহলে এখন এক্সাম্পল দেখেন, দেখেন এক এক্সাম্পল দেখেন। হি হ্যাজ, কি দিলাম? হি হ্যাজ ড্যাশ দা ওয়াক, কি দিলাম? তাহলে কি হবে বলেন? আমি দিলাম যে আই এম ড্যাশ টু স্কুল, তারপর এখানে দিলাম যে উই শুড, কি দিলাম? উই শুড TREES, তারপরে দিলাম যে মোডাল দিলাম, ই দিলাম, হ্যাভেজ দিলাম, এমিজার দিলাম, ঠিক আছে না?
তাহলে হি ডাজ নট হাউ টু সুইম, SWIM। তাহলে বলেন তো কি হবে, বলেন। হি হ্যাজ ডান দা ওয়ার্ক। কেউ যদি বলে কমপ্লিটেড দা ওয়ার্ক, ফিনিশ দা ওয়ার্ক, হবে কি হবে না? এখানে আই এম গোয়িং নাকি, আই এম গোয়িং টু স্কুল। উই শুড ট্রিস, তাহলে কি হবে, প্লান্ট ট্রিস, আমাদের বৃক্ষরোপণ করা উচিত। তাহলে হি ডাজ নট নো, কি দিলাম, হি ডাজ নট নো হাউ টু সুইম। কথা বুঝছো? সে সাঁতার কাটতে জানে না। তাহলে বোঝা গেছে বিষয়টা। তাহলে হেল্পিং ভার্বের পরে গ্যাপ থাকলে কি বসবে, ভাব বসবে। তবে ভাবটা বিভিন্ন ফর্ম হতে পারে, আইএনজি ফর্ম হতে পারে, ভিতরি ফর্ম হতে পারে, ভার্বের বেস ফর্ম হতে পারে, সেটা ডিপেন্ড করবে রাইট ফর্ম ভার্বের নিয়মগুলোর উপর নির্ভর করবে। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে আর দুইটা তিনটা পজিশন দিয়ে দিই, তারপর এটা শেষ করে দিব। এই হইলো, মিশাই দেবো নাকি? তুলেন। এবার লক্ষ্য করেন, লেখেন রুল 3। কি বললাম ইয়া, রুল 3 লেখছ? এবার লেখেন ইনফিনিটিভ টু। কি বললাম, ইনফিনিটিভ টু এর পর, কি বললাম, ইনফিনিটিভ টু এর পর নাকি মূল ভার্ব এর বেস ফর্ম। কি বানান ভুল গেছে? ইনফিনিটিভ বানানো ঠিক আছে বাবা। ইনফিনিটিভ ওই অ্যাপটা একটু এটা এভাবে করে না, ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম। বেস ফর্ম মানে কি বলেন তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1 আর কি, যেটাকে আমরা জানি আর কি। কি কথা কি বোঝা গেছে? লেখেন যেমন ড্যাশ ইজ গুড ফর HEALTH নাকি হি লাইকস টু CRICKET ক্রিকেট। কথা বুঝছো? হি ডাজ নট নো হাউ টু ড্যাশ। তাহলে এই টু গুলোর পরে কি হবে বলেন তো? বেস ফর্ম হবে। ইনফিনিটিভ টু জানো না? ইনফিনিটিভ টু এর ব্যবহার আমাদের জানতে হবে। নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ সাবজেক্ট রূপে ব্যবহার হয়, অবজেক্ট রূপে, কমপ্লিমেন্ট রূপে, ভার্বের মডিফায়ার রূপে, অ্যাডজেক্টিভের মডিফায়ার রূপে, প্রিপজিশনের কমপ্লিমেন্ট রূপে, মানে প্রিপজিশনের মডিফায়ার রূপে, এগুলো জানতে হবে। তাহলে বলেন এটা অর্থের সাথে সঙ্গতি রেখে কি বসানো যায় বলেন তো? গুড ফর হেলথ। আমি স্লিপ, টু স্লিপ, না আমি দিলাম টু সুইম। হবে কেন হবে না? যেটা স্বাস্থ্যের জন্য ভালো, সুইম দিতে পারো, হাঁটা দিতে পারো, হাঁটা, টু ওয়াক মানে হাঁটা, টু সুইম, ঠিক না? তারপর হি লাইকস টু, কি বললাম, হি লাইকস টু ক্রিকেট নাকি প্লে ক্রিকেট। সে ফুটবল খেলতে কি করে, পছন্দ করে। আচ্ছা ক্রিকেট, আচ্ছা সমস্যা নাই। এরপরে দেখেন হি ডাজ নট নো হাউ টু নাকি, এই যে ডাজ নট নো, নোর পরে যদি কোনো ইনফিনিটিভ আসে তাহলে হাউ টু ইউজ করতে হয়। হ্যাঁ, তাহলে হি ডাজ নট নো হাউ টু নাকি হাউ টু রাইট, রিড এন্ড রাইট দিলাম, রিড এন্ড রাইট। এটা সুন্দর সূত্র শিখে যান। এন্ডের পূর্বে যেটা থাকবে পরে ওটা থাকবে, মানে এন্ডের পূর্বে যদি ভাব থাকে পরেও ভাব, পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ, পূর্বে যদি নাউন থাকে পরেও নাউন, মানে সমজাতীয় জিনিসকে সংযুক্ত করবে আর কি। কি বোঝা গেছে? এরপর লক্ষ্য করেন, এবার পজিশন নাম্বার কত, 4। আচ্ছা, এবার পজিশন নাম্বার 4 লেখেন। লেখো কত নাম্বার, 4 না? লেখো লেট প্লাস পার্সোনাল, কি দিলাম, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট। কি বললাম, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস V1, মানে এখানে ভাব বসে, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস
V1 প্লাস বাকি অংশ, বাকি অংশ। ঠিক আছে, আরেকটা ব্যবহার দিব খালি, এরপরে তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো অনুসরণ করতে বলবো, জাস্ট হয়ে যাবে। কি কথা কি বুঝছো? আচ্ছা আমি দেখি এক্সাম্পল দিই। লেটাস ফুটবল, FOOTBALL। তারপর কি হবে বলেন? লেট মি দা ওয়াক। ঠিক আছে, লেট রহিম। কি হবে বলেন? লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেট মি ডু দা ওয়াক, আমাকে কাজটি করতে দাও। লেট রহিম গো, রহিমকে যেতে দাও। এরকম করে ভার্বের বেস ফর্ম মানে V1 বসছে, তাই না? আরেকটা দিব, এটা তোমাদের ফিলিং গ্যাপে প্রায় আসে, এইটা আর কি খুবই কাজে লাগবে আর কি। ঠিক আছে, এরপরে তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো অনুসরণ করতে হবে। বারবার বলছি কিসের অনুসরণ করতে হবে? ওই যে রাইট ফর্ম ভার্বে কিভাবে ব্যবহার করছিলা, আইএনজি কোথায় কোথায় ব্যবহার করছিলা, ভিতরি কোথায় কোথায় ব্যবহার করছিলা, V1 কোথায় কোথায় ব্যবহার করছিলা, তাই না? ওইগুলো একটু ভালো করে ফলো করবা। যদিও ভার্বের পর ভাব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়ে যায় না, তবে এই আইএনজিটা কিন্তু পার্ট অফ স্পিচ চেঞ্জ হতে পারে। পরপর দুইটা ভাব থাকলে দ্বিতীয় ভাবটা যে আইএনজি হয় ওটা নাও হতে পারে। তবে পরপর একটা ভার্বের পর একটা ভাব হলে ভার্বের অবস্থান হয়, যদিও পার্ট অফ স্পিচ আলাদা হতে পারে। কথা কি বুঝছো? তাহলে এবার লক্ষ্য করেন, কত নাম্বার তুলছো? লেখো 5, লেখেন 5। লেখো, এটা দিয়ে শেষ করে দিব। লেখো যে হু অবলিক হুইচ অবলিক ডেট। কি বললাম? হু হুইচ ডেট। লেখছো? এই তিনটি রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, লেখো হু অবলিক হুইচ অবলিক ডেট। এই তিনটি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, পূর্বে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, তাহলে লেখছ। এই যে আমি একদম সহজ সূত্র করে দিচ্ছি। কত নাম্বার পজিশন বলেন তো? 5। এই যে আমি দিলাম নাউন, কি দিলাম? নাউন অবলিক প্রোনাউন, তারপরে দিলাম হু, তারপরে দিলাম হুইচ, তারপরে দিলাম কি দ্যাট, প্লাস ভার্ব। এই যে দেখো গাণিতিক রূপ দিয়ে দিছি। এই যে নাউন প্রোনাউন হু হুইচ দ্যাট, এরপরে হচ্ছে ভার্ব। তাহলে এখন তোমরা এটা কিভাবে সাজা লিখবা তোমরা নিজেরাই বলো। তার মানে কি, আমি লিখে দিয়েছিলাম হু হুইচ দ্যাট এর আগে যদি নাউন প্রোনাউন থাকে, তা নাকি? তাহলে হু হুইচ দ্যাট এর পরে ভার্ব বসে। কি বুঝেন নাই? বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন এক্সাম্পল দেখি। আচ্ছা, দি ম্যান, আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে গেলে যখন ব্যক্তি হয় তখন হু হয়, বস্তু হলে হুইচ হয়, ব্যক্তি বস্তু যদি ক্লিয়ার না হয় তাহলে ড্যাট হয়, তাই না? তাহলে দি ম্যান হু, যে লোক, ড্যাশ হিজ কান্ট্রি, হিজ COUNTRY কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়ট, PATRIOT। কি হবে বলেন? I saw, কি দিলাম? I saw a bird, which dash, তারপর হচ্ছে বিউটিফুল, BEAUTIFUL। তাহলে I saw a bird which was beautiful। ওয়াজ কেন হবে, ইজ কেন হলো না? কারণ এদিকে পাস্ট টেন্স আছে। ঠিক আছে, তাহলে এখানে কি এই ম্যানটা সিঙ্গুলার না? দি ম্যান হু লাভ, LOV, লাভের সাথে যদি এস না করেন ক্ষতি হয়ে যাবে। কথা কি বুঝছেন? মানে হু হুইচ ড্যাট এর পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে এখানে কি করতে হয়? ভাব ব্যবহার করতে হয়। তাহলে যে লোক তার দেশকে ভালোবাসে তাকে কি বলা হয়? দেশপ্রেমিক বলা হয়। কি কথা কি বুঝছো? এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স আছে না বাবা? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মূল ভাব বসে না? যেমন ওপেন দা ডোর, কি মানে কি? দরজাটি খুলো। ডু দা ওয়াক, ইট দা ম্যাঙ্গো, হ্যাঁ গো হোম। কথা বুঝছো? তাহলে তোমরা এটা লিখে নিতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে? ভার্বের V1 বা বেস ফর্ম V1 বসে। এটা না লিখলেও সমস্যা নাই। এখন তোমাকে এই ভার্বের ভাব দিয়ে ফিলিং গ্যাপের সময় তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো তোমাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে।
কি কথা কি বুঝছো? আচ্ছা আচ্ছা তুলো। তো তো লক্ষ্য করেন, তাহলে আমরা মোটামুটি ভার্বের পজিশনটা বললাম তাই না? তবে এবার নটা বেনু মানে বিশেষ দ্রষ্টব্য আর কি, কথা বুঝছেন? বিশেষ দ্রষ্টব্য আছে না? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তোমাদের যেটা করা লাগবে রাইট ফর্ম ভাবে নিয়মগুলো অনুসরণ করা লাগবে। কোথায় ভিওয়ান হয়, কোথায় ভিতরি হয়, কোথায় আইএনজি হয়, কথা কি বুঝছো? হ্যাঁ, এইগুলো তোমাদের ফলো করলে এবং ভার্বের পজিশন গুলো যদি একটু লক্ষ্য করো, ইনশাল্লাহ ভার্বের যে একটা পজিশন দিয়ে শূন্য স্থান পূরণ, সেটা আমরা ইনশাল্লাহ কামিয়াবি হব দুনিয়া এবং আখিরাতে হবো না, দুনিয়ায় হবো আর কি। তো ঠিক আছে, তো আমাদের শুধু বাকি থাকলো কোনটা? ওই অ্যাডজেক্টিভটা। ঠিক আছে, ওই অ্যাডজেক্টিভটা হচ্ছে পূর্ববর্তী ক্লাসে আমরা জানবো, আগামী ক্লাসে। তো এখন শুনেন, আগামীকাল এই আগামীকাল আগামীকাল বলতে যেদিন প্রাইভেট খোলা হবে ওই দিন তোমরা একটা কাজ করবা, নাউনের পূর্বে মডিফায়ার মানে প্রি মডিফায়ার হিসেবে যা যা বসে তাই অ্যাডজেক্টিভ কিন্তু। এখন আমরা যদি অ্যাডজেক্টিভের পজিশনটা জানতে চাই তাহলে তোমরা সুন্দর করে ওই যে প্রি মডিফায়ারের ক্লাসটা করে আসবা, তাহলে একদম মোটামুটি মানে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভের যে একটা পজিশন এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে 50% ফিলিং গ্যাপের লিঙ্ক হয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো আচ্ছা।